ওয়ানপ্লাসের এই ফোনটা নিয়ে এত হাইপ কেন আমি চিন্তা করছি। দেখুন, যে কেউ এটা দেখলে বলবে এটা ছোটখাটো আইফোন, ভিতরে শুধু অ্যান্ড্রয়েড রয়েছে, কিন্তু এই কথাটা বললে ঠিক বলা হয় না। এরকম ছোট্ট কিউট কম্প্যাক্ট ফোনের একটা চাহিদা মার্কেটে ছিল। মার্কেটে কম্প্যাক্ট অ্যান্ড্রয়েড ফোন খুঁজতে গেলে আপনি প্রায় কিছুই পাবেন না, একটা দুটো ব্যতিক্রম বাদ দিয়ে। এবং সেখানেও সব থেকে বড় সমস্যা যে কম্প্যাক্ট ফোন মানেই আমাদের একটা ধারণা যে সেই ফোনে ব্যাটারি কম থাকবে, অথবা সেই ফোনের প্রসেসর দুর্বল হবে, অথবা সেই ফোনে কোনো না কোনো কম্প্রোমাইজ তো করা হবেই। ওয়ানপ্লাস বেসিক্যালি 13S ফোনটা এনে এক ধাক্কায় সব ধারণাকে ধূলিসাৎ করে দিল। কিন্তু আপনি ঠান্ডা মাথায় ভাবলেই বুঝতে পারবেন ওয়ানপ্লাস কতটা মারাত্মক স্ট্র্যাটেজিক্যালি খেলেছে এখানে। তাদের OnePlus 13 ভালো ফোন এবছর এসছে, সেই ফোনটা 70,000 রুপিতে অ্যাভেলেবেল। আবার আপনার যদি কম বাজেট থাকে তাহলে আপনার জন্য OnePlus 13R ফোনটা আছে 40,000 রুপিতে অ্যাভেলেবেল। এবার মাঝের যে গ্যাপটা, সেখানে তো ওয়ানপ্লাসের কোনো ফোন ছিল না। ওয়ানপ্লাস তো 50-55 টাকায় এই ফোনটা নিয়ে আসলো, যে ফোনটা আলাদা করে স্ট্যান্ড আউট করে। শুধু কম্প্যাক্ট ফোন বলে নয়, এর ডিজাইনের জন্য, এর হার্ডওয়্যারের জন্য এই ফোনটা স্ট্যান্ড আউট করছে। আচ্ছা, এই ফোনটার কি কি জিনিস আরো ভালো হতে পারতো সেগুলো ভিডিও শেষে বলছি। এবার আজকাল সব কোম্পানি স্মার্টফোন পাতলা বানানোর চেষ্টা করছে। ওয়ানপ্লাস সেখানে কি করলো, স্মার্টফোনকে ছোট বানিয়ে দিল। মাত্র 6.32 ইঞ্চি এটার সাইজ। হাতে নিয়ে বেশ একটা অন্যরকম ফিলিং আসছে, কম্প্যাক্ট ফোন, প্রিমিয়াম লাগছে, বেশ একটু ট্র্যাডিশনালও লাগছে। ফ্ল্যাট ডিসপ্লে, ব্যাক সাইডটা ফ্ল্যাট। ডিজাইনটা ওয়ানপ্লাসের প্রচলিত অন্যান্য ফোনের মতো নয়, একটু অন্যরকম ডিজাইন। এবং ওয়ানপ্লাস এই যে ইউনিক কালারটা বার করেছে, এই কালারটা সত্যি মানে স্ট্যান্ড আউট করছে। এটা ফোনটা বেস ভেরিয়েন্ট 12GB 256GB তে এসছে। সেটা লঞ্চ হয়েছে 54,999 টাকায়। তবে হ্যাঁ, অফার টফার দিয়ে ডিসকাউন্ট দিয়ে ওটা 49,999 তে পাওয়া যাবে। আর 12GB 512GB ভেরিয়েন্ট সেটা পাওয়া যাচ্ছে 59,999 টাকায়। এবার এই ফোনের নামটা এরকম অদ্ভুত কেন, 13S? ওয়ানপ্লাসকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওরা উত্তর দিয়েছে যে যাতে নাম শুনেই মানুষ বুঝতে পারে যে এটা একটা ছোট ফোন, কম্প্যাক্ট ফোন। ফোনটার ওজন 185 গ্রাম। হ্যাঁ, এত ছোট ফোন, এরকম ওজন, তার কারণ এই ফোনে রয়েছে 5850 mAh ব্যাটারি। আমার মনে হয় এই যে বড় ব্যাটারি দিয়েছে ওয়ানপ্লাস, সেখানেই বাজিটা মেরে দিয়ে গেছে। আবার আরেকটা জিনিস দেখুন, আজকাল ফোনের ক্যামেরা বাম্প কত বড় হয়ে গেছে। এটা কম্প্যাক্ট ফোন, এতে টেলিফোটো জুম লেন্সও আছে, অথচ ক্যামেরা বাম্পটা কিন্তু সেরকম উঁচু নয়। মানে টেবিলে রাখার পর ফোনটা কিন্তু সেভাবে উবল করছে না। ব্যাক সাইডে ফ্রস্টেড গ্লাস রয়েছে, ফিনিশটা এবং ডিজাইনটা বেশ ভালোই লাগছে। কিন্তু ওয়ানপ্লাস শুধু যে এই ফোনের ডিজাইনটা চেঞ্জ করেছে এরকম নয়, তারা কিন্তু তাদের সেই বিখ্যাত অ্যালার্ট স্লাইডার সেটাকেও চেঞ্জ করে ফেলেছে। অ্যালার্ট স্লাইডার এখন হয়ে গেছে প্লাস কি, আর এই প্লাস কিটা AI প্লাস মাইন্ডের জন্য ব্যবহার হচ্ছে। আর সোজা কথায় সেই জিনিসটা হলো একটা AI ইউটিলিটি। যদিও এই বাটনটা দিয়ে অন্যান্য কাজও করা যাবে, যেমন ক্যামেরা লঞ্চ করা যাবে, ট্রান্সলেট করা যাবে, ফ্ল্যাশ লাইট টগল করা যাবে, ডু নট ডিস্টার্ব সেটাকেও অন করে দেওয়া যাবে। কিন্তু আমার মনে হলো এই বাটনটা যে শুধুমাত্র একবার লং প্রেস করা যাচ্ছে, এর বদলে একটু 2-3 রকম ভাবে প্রেস করা যাবে, এরকম ফাংশন থাকলে জিনিসটা আরো বেশি ভালো লাগতো। আমাদের আর একটু স্বাধীনতা বাড়তো আর কি। এবার এই ফোনটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এবং সেটা অদ্ভুতভাবে একেবারে নিচের দিকে। কিন্তু যেহেতু কম্প্যাক্ট ফোন, এক হাতেই সব কাজ করা যায়, সেক্ষেত্রে এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অব্দি আঙুল পৌঁছতে কোনো সমস্যা হচ্ছে না। এবার যে ডিসপ্লের কথা বলেছিলাম, 6.32 ইঞ্চির একটা অ্যামোলেড প্যানেল। কালার খুবই ভালো আসছে, ভাইব্রেন্ট কালার আসছে। ডিসপ্লে যথেষ্ট ব্রাইট, না OnePlus 13 এর মতো নয়, তবে যথেষ্ট ভালো ডিসপ্লে। আর তার উপর ডিসপ্লে সাইজটা যেহেতু ছোট, এখানে 120 হার্টজ রিফ্রেশ রেট ইউজ করতে না মজা এসে যাচ্ছে। ডলবি ভিশন আছে বলে কালারও ভীষণ ভালো দেখা যাচ্ছে। এবং সব থেকে যেটা ভালো লাগছে, এই ডিসপ্লের বেজেল কিন্তু একদম পাতলা, ইউনিফর্ম বেজেল। অথচ এরকম পাতলা বেজেল অ্যান্ড্রয়েড ফোনে দেখে ইউজ করে একদম সেই রকম ফিলিং আসছে। কিন্তু এই ডিসপ্লেটা আসলে 1.5K এর একটা প্যানেল এবং এখানে অ্যাকুয়া টাচ ফিচারটা রয়েছে, মানে ভেজা হাতে এই ডিসপ্লেটা ইউজ করা যাবে। এবং একদম অন্ধকার জায়গায় এই ডিসপ্লের ব্রাইটনেস 1.1 নিটসে নেমে আসবে, মানে কতটা ব্যাটারি সেভ করবে বুঝুন। এবার এতক্ষণে যদি আপনার মনে হয়ে থাকে ফোনের বাইরেটা ইন্টারেস্টিং লাগছে, তাহলে আমি আপনাকে বলবো ভেতরে গেলে আরো ইন্টারেস্টিং লাগবে। কারণ এখানে একদম ফ্ল্যাগশিপ লেভেলের কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর রয়েছে, যে প্রসেসর OnePlus 13 ফোনে ব্যবহার করা হয়েছিল। OnePlus কোম্পানি কিন্তু এখানে কোনো কম্প্রোমাইজ করেনি। LPDDR5X র্যাম দিয়েছে, UFS 4.0 স্টোরেজ টাইপ দিয়েছে। এবার এত পাওয়ারফুল সব হার্ডওয়্যার থাকলে যেটা সমস্যা হয়, বিশেষ করে কম্প্যাক্ট ফোনের ক্ষেত্রে এটা তো সমস্যা হয় যে ফোন গরম হয়ে যায়, হিট বেরিয়ে যাওয়ার মতো জায়গা থাকে না, তো লিকুইড কুলিং টেকনোলজি ইউজ করার মতো সুযোগ থাকে না। কিন্তু OnePlus এখানে যে ভেপার চেম্বার ইউজ করেছে বা গ্রাফাইট লেয়ার ইউজ করেছে, সেটা কিন্তু এই ফোনটাকে ঠান্ডা রাখতে পারছে। অনেকক্ষণ ধরে হার্ডকোর গেমিং করলে ব্যাক প্যানেলটা সামান্য উষ্ণ হচ্ছে, কিন্তু কোনো হিটিং ইস্যু নেই। এই জিনিসটা একটা কম্প্যাক্ট ফোনে দেখে সত্যিই আমি বেশ স্বস্তি পেয়েছি। এবং এই ফোনে যখন আমরা গেম প্লে করেছি, এত ছোট ফোন কিন্তু পাওয়ারফুল প্রসেসর আছে, হার্ডওয়্যার আছে, ফোনে কিন্তু গেম প্লে খুব স্মুথলি করা গেছে। BGMI 120 FPS অব্দি পৌঁছচ্ছে। তবে হ্যাঁ, অন্যান্য গেম অতটা না গেলেও ভালোভাবে খেলা যাচ্ছে, কোনো ফ্রেম ড্রপ নেই, কোনো ল্যাগ নেই, স্মুথলি গেম চলছে। আমি আপনাদের সবসময় বলি AnTuTu বেঞ্চমার্ক স্কোর দেখে লাভ নেই, তবু রেফারেন্স হিসাবে
এই ফোনের বেঞ্চমার্ক স্কোরটা দেখুন। এমনকি আমরা যখন থ্রটলিং টেস্ট করেছি, এই ফোনটা সেভাবে কিন্তু থ্রটলও করেনি। আবার যেহেতু OnePlus এটাকে বেশ একটা প্রিমিয়াম ফোন টাইপের ভাইব দিয়েছে, তাই এই ফোনে যে হেপটিক ফিডব্যাকটা আছে সেটা কিন্তু প্রিমিয়াম, মানে একেবারে ফ্ল্যাগশিপ ফোনের মতো নয়, কিন্তু বেশ ভালো। এবার এত কিছু যেখানে বললাম, ব্যাটারির ব্যাপারটা আর একটু বিস্তারিত বলি। এখানে যে 5850 mAh ব্যাটারি আছে সেটা একদিন খুব ভালোভাবে ব্যাকআপ দিয়ে দিয়েছে, এবং দিনের শেষে কিছু ব্যাটারি রয়েও যাচ্ছে। এত ছোট ফোন, ব্যাটারি ব্যাকআপ তো ভালো হবেই। তার সাথে সাথে আবার 80 ওয়াটের ফাস্ট চার্জিং আছে, যেটা 50 মিনিটে ফুল চার্জ করে দিচ্ছে ব্যাটারিকে। আর শুধু ব্যাটারি বলে তো নয়, OnePlus এর এই ফোনটাতে ক্যামেরাও কিন্তু বেশ ভালো। সনির 50 মেগাপিক্সেল LYT700 সেন্সর ইউজ করেছে মেন ক্যামেরা হিসেবে। এই ক্যামেরাটাই কিন্তু OnePlus 13R ব্যবহার করা হয়েছে। যদিও এই ফোনে কোনো আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নেই, তার বদলে এখানে একটা টেলিফোটো লেন্স দেওয়া হয়েছে। 2x অপটিক্যাল জুম হয়। টেলিফোটো লেন্সটা 50 মেগাপিক্সেলের স্যামসাং এর JN5 সেন্সর। সেলফি ক্যামেরা রয়েছে 32 মেগাপিক্সেল। তবে হ্যাঁ, বিশেষ একটা ব্যাপার যে এই সেলফি ক্যামেরাতে অটো ফোকাস রয়েছে, তার সাথে সাথে 4K তে ভিডিও রেকর্ডও করা যায়। OnePlus এখানে ক্যামেরা UI তে কোনো রকম কিন্তু চেঞ্জ করেনি। মেন ক্যামেরা দিয়ে আমরা ডেলাইটে বেশ কিছু ছবি তুলেছি, ছবি কিন্তু যথেষ্ট ভালো এসেছে। ছবিতে হাই কন্ট্রাস্ট দেখা যাচ্ছে, ভাইব্রেন্ট কালার দেখা যাচ্ছে। কিছু ছবিতে একটু যে ওভার স্যাচুরেটেড লুক লাগছে না, সেটা সোশ্যাল মিডিয়ার জন্য একদম পারফেক্ট। এবং যেখানে চ্যালেঞ্জিং সিচুয়েশন, একটু আলো কম আছে, সেসব জায়গাতেও কিন্তু নয়েজ বেশ কম এসেছে। 2x টেলিফোটো লেন্স যেটা আছে সেটা দেখেই আমি খুশি হয়ে গেছি। আমার টেলিফোটো লেন্স ভীষণ পছন্দ। তাতে দুটো জিনিস হয়, এক হচ্ছে পোর্ট্রেট ছবি খুব ভালো ওঠে, আর একটা জুম করা যায়। তো এই ক্যামেরায় তোলা বেশ কিছু পোর্ট্রেট ছবি আপনারা দেখলেই বুঝবেন যে পোর্ট্রেট কিন্তু ভালো এসেছে। টেলিফোটো জুম লেন্স তার কাজ কিন্তু ভালোভাবে করে দিয়েছে। এবার এত সবকিছু ফ্ল্যাগশিপ লেভেলের হার্ডওয়্যার, সেটা চালানোর জন্য OnePlus এর সেই নিজস্ব লেজেন্ডারি অক্সিজেন OS সেটা তো আছেই। অ্যান্ড্রয়েড 15 এর উপর বেস করে অক্সিজেন OS 15 আছে। কিন্তু OnePlus তাদের অক্সিজেন OS এ এই বছর কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ চেঞ্জ করেছে। দেখে অনেকটা কেমন iOS এর মতো লাগছে। তবে এখানে উল্লেখযোগ্য সংযোজন AI প্লাস মাইন্ড। এই ফিচারের মাধ্যমে আমরা ফটো কালেক্ট করতে পারি, বিভিন্ন নোটস নিতে পারি, অন্যান্য যা কিছু ডেটা সেগুলো একটা নির্দিষ্ট লোকেশনে নিতে পারি একসাথে। আপনি ধরুন কোনো কিছু সেভ করে রাখতে চান, কোনো বিল, কোনো QR কোড, কোনো ইভেন্টের টিকিট, তাহলে ওই প্লাস কিটাকে জাস্ট চেপে ধরে রাখলেই হবে, মাইন্ড স্পেসে সেভ হয়ে যাবে। এখানে AI সার্চ রয়েছে, AI ট্রান্সক্রাইব অপশন রয়েছে, এছাড়া AI ট্রান্সলেশন সেটা তো আছেই। আর এগুলো বেশ ডিসেন্ট ভাবেই কাজ করেছে। তারপর ধরুন AI কল অ্যাসিস্ট, রিয়েল টাইম যে AI ট্রান্সলেশন করে দিচ্ছে বিভিন্ন ভাষার মধ্যে। আমরা হিন্দি ইংলিশে কথা বলে দেখেছি, বেশ ভালো রকম কাজ করছে। এবার এই ফোনটা যেহেতু একটু ফ্ল্যাগশিপ ফোন হিসেবে OnePlus বার করেছে, তাই এখানে 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট আর 6 বছরের সিকিউরিটি আপডেট তারা প্রমিস করেছে। এবার এইরকম একটা কম্প্যাক্ট ফোন, এরকম সুন্দর দেখতে একটা ফোন, যাতে আবার এত ভালো ক্যামেরা সেটআপ আছে, বড় ব্যাটারি রয়েছে, এবং এখন সব থেকে পাওয়ারফুল যে প্রসেসর সেটা রয়েছে, হার্ডওয়্যারের দিক থেকে কোথাও কোনো কম্প্রোমাইজ করা হয়নি। ইভেন IP65 এর রেটিংও দেওয়া হয়েছে এখানে। এবার সেই ফোনটা যদি ওই 55,000 টাকায় পাওয়া যায়, আর তার সাথে সাথে OnePlus Buds 3 যদি ফ্রিতে পাওয়া যায়, তাহলে ব্যাপারটা জমে যায়। তো এবার OnePlus 13s ফোনটা সব মিলিয়ে তো ভালো লাগছে, কিন্তু কোনো ফোনই তো পারফেক্ট হয় না। কিছু জিনিস আছে যেগুলো একটু গন্ডগোল করছে, ইমপ্রুভ হতে পারে। যেমন ক্যামেরাতে ফোকাসের ব্যাপারটা, যখন আমরা কোনো ক্লোজ আপ শট নিচ্ছি, ক্যামেরা ফোকাস করতে একটু স্ট্রাগল করছে। ম্যাক্রো লেন্স, মেন লেন্স, টেলিফোটো লেন্স, এর মধ্যে যে সুইচ করার ব্যাপারটা, সেখানে কিন্তু ফোকাসিং এর সমস্যা হচ্ছে। OnePlus 12 ফোনটা মনে আছে, সেখানে কিন্তু পেরিস্কোপিক লেন্সের ক্ষেত্রে এই সমস্যা হচ্ছিল না, এবং সেই ফোনটা এখন অফার ডিসকাউন্ট দিয়ে মোটামুটি এই দামেই তো পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে ক্যামেরার ক্ষেত্রে OnePlus 12 এর থেকে এই ফোনটা বেশ কিছুটা ডাউনগ্রেড বলেই লাগছে। সেলফির ক্ষেত্রে দেখা গেছে সেলফি এমনিতে ভালো উঠছে, কিন্তু সেটা ইনকনসিস্টেন্ট। কিছু কিছু কন্ডিশনে না একটা অদ্ভুত অরেঞ্জ টাইপের একটা টিন্ট আসছে ছবিতে। এছাড়া ক্যামেরা অ্যাপের ক্ষেত্রে টুকটাক কিছু সমস্যা রয়েছে। তবে এই প্রতিটা জিনিস কিন্তু সফটওয়্যার আপডেট দিয়ে ফিক্স হতে পারে। OnePlus আশা করবো আগামী সফটওয়্যার আপডেট দিয়ে এগুলো ফিক্স করে দেবে। তবে যেটা করা যাবে না, হ্যাসেলব্লাডের টিউনিং OnePlus 12 এর যেটা ছিল, তো সেই কালার ব্যাপারটা, সেই জিনিসগুলো, সেগুলো তো আর আসবে না, সেই কম্বিনেশনটা নেই। তার জন্যই ফোনটা অবশ্য দাম কিছুটা কম আছে। তারপর ধরুন টেলিফোটো লেন্সে সেখানে OIS নেই, সেটাও পরে আপডেট দিয়ে ঠিক করা যাবে না। এবার OnePlus এর ফোনটা তো আমরা দীর্ঘদিন ব্যবহার করছি এরকম নয়, তবে আমার মনে হচ্ছে কিছু ক্ষেত্রে একটু ব্যাটারি তাড়াতাড়ি ড্রেন হয়ে যাচ্ছে। সেটা আমরা দীর্ঘদিন পরীক্ষা করে জানাবো। এছাড়া এটা ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ফোন হওয়া সত্ত্বেও এটা ওয়্যারলেস চার্জিং বা এগুলো নেই, যদিও এগুলো আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে বলে। এগুলো যতটা গিমিক ততটা আমাদের কাজে লাগে না। তবে এটা যেহেতু ছোট ফোন, এটা নিয়ে একটা ভয় তো সবার থাকে যে ফোন ওভারহিট হচ্ছে কিনা। আমরা কিন্তু সত্যিকারের ওভারহিটিং কোনো ইস্যু পাইনি। তবে যখন সফটওয়্যার আপডেট বা বিভিন্ন রকম কিছু আপডেট আসছে অ্যাপ্লিকেশনে, তখন ফোনটা একটু গরম হচ্ছে, ক্যামেরা দীর্ঘক্ষণ চালালেও একটু গরম হচ্ছে। তবে হ্যাঁ, কখনোই ওভারহিট করেনি ফোনটা। ছোট ফোন হওয়া সত্ত্বেও এই ব্যাপারটা যে OnePlus করেছে, এটা কিন্তু আমি পজিটিভের দিকেই রাখবো, নেগেটিভ পয়েন্টে বলতে গিয়েও বলবো না। তো সবকিছু অফার টফার দিয়ে ডিসকাউন্ট দিয়ে 50,000 টাকায় এই ফোনটা আমার মনে হচ্ছে কিন্তু যথেষ্ট ভালো ফোন। বিশেষ করে স্মার্টফোনের মরুভূমিতে এরকম একটা কম্প্যাক্ট ফোন পাওয়া মানে বৃষ্টি পাওয়ার মতো। আপনার যদি সত্যি এই ফোনটার ব্যাপারে আরো কিছু জানতে আগ্রহ থাকে, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নেবেন। আর ফোনটা কেমন লাগলো, এই ফোনের ব্যাপারে আরো ভিডিও চাইছেন কিনা, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।